প্রত্যেকটা পুরুষকে মোটামুটি প্রোস্টেট বাড়বে এবং প্রস্রাবের কষ্ট একটু ফেস করতে হবে। ইউরোম্যাক্স বা রাপাসিন এই জাতীয় ওষুধ খেতে হবে, এটা একটু ফেস করে নিতে হবে আমাদের ছেলেদেরকে। প্রোস্টেটের সমস্যার সঙ্গে কি যৌন জীবনের কোনো সমস্যা হতে পারে? প্রোস্টেট বাড়ার সাথে সাথে অলমোস্ট 25% পেশেন্টদের দেখা যায় যে ইরেকটাইল ডিসফাংশন থাকতে পারে। সার্জারির পরে কি যৌন জীবনের উপর কোনো প্রভাব ফেলতে পারে? কিছুটা এফেক্ট পড়ে। অনেক সময় দেখা যায় যে সিমেনের অ্যামাউন্টটা কমে যায় বা কারো কারো ক্ষেত্রে হয়তো বা সিমেন বের হয় না, কিন্তু সিমেন্ট বের হওয়ার যেই উপলব্ধিটা থাকে, অনুভূতিটা, সেই অনুভূতিটা থাকে। কিন্তু কোনটা আমি বাঁচাবো? আমি কি আমার কিডনিকে সেভ করব, নাকি আমি আমার যৌন জীবন নিয়ে চিন্তা করব? প্রোস্টেটের সমস্যা প্রতিরোধ করা যায় না, আসলে একেবারে কি প্রতিরোধের কোনো উপায় নেই? বিভিন্ন টাইপের কিছু মেডিসিন আছে যেটা প্রোস্টেটের সাইজটাকে কমিয়ে রাখে, সেটাও মেডিসিনের উপরেই নির্ভরশীল। কিন্তু আমার খাদ্যাভ্যাস পরিবর্তন, রেগুলার এক্সারসাইজ, এগুলি মনকে চাঙ্গা রাখবে। দর্শক, জেএমআই গ্রুপ প্রেজেন্টস টিবিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজমিম। আমাদের আজকের আলোচনার বিষয় প্রোস্টেটের সমস্যা ও চিকিৎসা। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার শাহরিয়ার আহমেদ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইউরোলজি বিভাগ, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাদেরকে। আমরা আজকে প্রোস্টেটের সমস্যা নিয়ে কথা বলবো। আপনি আমাদের একটু বলবেন প্রোস্টেটের সমস্যা বলতে কি বোঝায়? আসলে প্রোস্টেট জিনিসটা কি, এটা আমাদের তার আগে একটু বুঝতে হবে, কারণ আমরা এই অর্গানটার সাথে খুব একটা বেশি ফ্যামিলিয়ার না বা পরিচিত না। এই অসুখটা সাধারণত হয় হচ্ছে বয়স্ক মানুষদের, যাদের বয়স 60 বছরের বেশি, তাদের এই প্রোস্টেটের সমস্যা হয়ে থাকে। তার আগে একটু জেনে নেই প্রোস্টেট জিনিসটা কি। আসলে পেশাবের রাস্তার চারিদিকে এক ধরনের মাংস থাকে, যে মাংসটা বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে করে বাড়তে থাকে। তা বাড়ার কারণে যেটা হয় যে পেশাবের রাস্তাটা একটু চেপে যায়, তখনই বিভিন্ন ধরনের সিমটমস বা উপসর্গ তৈরি হয়। তা এটাই অ্যাজ এ শর্ট প্রোস্টেটের সমস্যাটা কি বা প্রোস্টেটটা কি, এইটুকু সম্পর্কে আচ্ছা, তো শুধু কি বয়স্কদের এই সমস্যা হয় নাকি মানে 60 বছরের পরে, তার আগের কারো কি এই সমস্যাটা হয় না? হ্যাঁ, তার আগে অনেকেরই সমস্যা হয়। অনেকে বলে থাকে যে আমার প্রস্রাব করতে সমস্যা হচ্ছে, প্রস্রাব ক্লিয়ার হয় না, সেগুলি অন্য কারণে। ঠিক আছে, কারণ প্রস্রাবের সমস্যাটা অনেকগুলো কারণেই হয়ে থাকে। কি কি সমস্যা নিয়ে আসি আমরা, সেটাও একটা আমাদের জানার বিষয় আছে। কিন্তু প্রোস্টেটের যে সমস্যাটা হয় সেটা বেসিক্যালি আমাদের 60 বছরের পরে থেকে, 55 থেকে 60 বছরের পরে থেকে এটা শুরু হয়। কোন লক্ষণগুলো দেখলে বোঝা যাবে যে এটা প্রোস্টেটের সমস্যা, অন্য সমস্যা না আপনি যে বললেন? আচ্ছা, এইটাকে আমরা সাধারণত প্রোস্টেটের সমস্যা না বলে যদি বড় একটা হেডলাইনে নিয়ে আসি, কি কি সমস্যা নিয়ে আসে বা কি কি সিমটম নিয়ে আসে, প্রস্রাবের কি কি সিমটম নিয়ে আমাদের কাছে আসতে পারে। একটা হচ্ছে যে প্রস্রাবের গতি কমে যাওয়া, প্রস্রাব ধীরে ধীরে হওয়া, প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, প্রস্রাবের প্রচন্ড বেগ আছে কিন্তু আমি প্রস্রাব করতে সময় নিচ্ছে, এইভাবে আমাদের কাছে আসে। আবার অনেকে এইভাবে বলে যে ডাক্তার সাহেব আমার প্রচন্ড প্রস্রাবের বেগ হয়েছে, বাথরুম পর্যন্ত যেতে পারছি না, তার আগে প্রস্রাব পড়ে যাচ্ছে, আমার জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, অজু নষ্ট হয়ে যাচ্ছে, নামাজ পড়তে পারছি না। এই কয়েকটা সিমটমস নিয়ে বেসিক্যালি ওরা আমাদের কাছে, পেশেন্টরা আমাদের কাছে আসেন। যদি এটা 50 বছরের আগে হয় তাহলে আমরা তখন অন্য ডিজিজ চিন্তা করি। 50-55 বছরের পরে যদি হয় তাহলে আমরা চিন্তা করি যে বয়স্ককালীন সময়ে বয়স বাড়ার সাথে সাথে প্রস্রাবের রাস্তার চারিদিকের যে মাংসটা, যেটা নাম প্রোস্টেট, এইটা বেড়ে যাওয়ার কারণে এই সিমটমগুলি হয়। আচ্ছা, এটাকে আমরা ইভালুয়েশন করে ফেলি, অনেকটা বয়স সমস্যা হিসেবে চিন্তা করে ফেলি তখন আমরা। আপনি যে লক্ষণগুলোর কথা বললেন, এই লক্ষণগুলো নিয়ে আসলে কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় যে প্রোস্টেটের সমস্যায় ভুগছে রোগী? আচ্ছা, এই সমস্ত লক্ষণগুলো নিয়ে আসলে আমরা সাধারণত চিন্তা করি যে একটা পেশেন্ট কতখানি প্রস্রাব ধরে রাখতে পারে এবং প্রস্রাব করার পরে কতখানি প্রস্রাব থেকে যায়। তা এই ইনফরমেশনটা জানার জন্য আমরা একটা স্পেশাল আল্ট্রাসোনোগ্রাম করি। সেখানে অবশ্যই প্রোস্টেটের ইনফরমেশন থাকে এবং পেশাব ধরে রাখার ক্যাপাসিটি এবং প্রস্রাব করার পরে কতখানি প্রস্রাব থেকে যায় সেটা আমাকে ইনফরমেশন দেবে ওই আল্ট্রাসোনোগ্রাম। তারপরে হচ্ছে যে প্রস্রাবের স্পিডটা কীরকম, সেটা হচ্ছে ইউরোফ্লোমেট্রি করি। আর প্রস্রাবে কোনো ইনফেকশন আছে কি না, ইউরিন আরএমই এবং কালচার সেন্সিটিভিটি করি।
আর আরেকটা হচ্ছে যে প্রোস্টেট সাথে রিলেটেড এক ধরনের রসের পরীক্ষা পিএসএ, সেই সেরাম পিএসএ লেভেলটা আমরা করি। এই চারটা আমাদের একদম বেসিক লেভেল, কেউ যদি ভয়েডিং ডিফিকাল্টিস নিয়ে আমাদের কাছে আসে। আচ্ছা, তো পরীক্ষা নিরীক্ষার পর সেই অনুযায়ী চিকিৎসা করা সেই অনুযায়ী আমরা আসলে চিকিৎসা করি যে ওয়েদার হি ইজ ক্যান্ডিডেট ফর মেডিকেল ম্যানেজমেন্ট অর ফর সার্জিক্যাল ম্যানেজমেন্ট। আমরা কেউই চাই না প্রথমে সার্জারির দিকে যেতে। বেসিক্যালি চেষ্টা করি মেডিসিন দিয়ে রিকভার করে কিনা সাবসিকুয়েন্ট ফলো আপে দেই, তারপরে আমরা করি। আর অবশ্যই যেটা একটু আগে মেনশন করেছিলাম যে সেরাম ক্রিয়েটিনিনটা আমরা দেখে নেই। সেরাম ক্রিয়েটিনিনটা কিডনির ফাংশনাল একটা স্ট্যাটাস দেখার জন্য আমরা এটা করে রাখি। আমাদের দেশে তো মানুষের মধ্যে একটু রোগকে অবহেলা করার একটা প্রবণতা আছে, যে আরেকটু দেখি কিছুদিন পরে ঠিক হয়ে যাবে কিনা। তো যদি দীর্ঘমেয়াদী অবহেলা করে, চিকিৎসা না করে, এই লক্ষণগুলোর কথা আপনি বললেন, তাহলে কি ধরনের সমস্যা হয়? ও এইটা তো ভেরি ফ্রিকুয়েন্টলি আমরা দেখি যে না থাক যাব না, একটা দুইটা ওষুধ খাই, পাশের ফার্মেসির দোকান আছে, ইউরিন কালচার না করে অ্যান্টিবায়োটিক খেয়ে নেই, একটু জ্বালাপোড়া তো কমে গেল। আচ্ছা প্রস্রাবের সমস্যা হচ্ছে, ফার্মেসিতে জিজ্ঞেস করি যে আচ্ছা আমার প্রস্রাবের স্পিড তো কমে গেল, তার দোকানে সুন্দর করে বলে দিল যে আপনি একটু ইউরোম্যাক্স খেয়ে নেন, ভালো হয়ে গেল। কিন্তু এইটা যদি আমি ইভ্যালুয়েশনটা ঠিক মতো না করি তাহলে এটার ইম্প্যাক্টটা কি পড়বে? আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে এই প্রোস্টেট গ্ল্যান্ডটা বা যেই মাংসটা কোথায় থাকে? পেশাবের রাস্তার চারিদিকে থাকে। পেশাবের রাস্তাটা কি? পেশাবের রাস্তাটা হলো আমার আলটিমেট আউটপুট, বের হয়ে যাওয়ার রাস্তা। কোনটা? প্রস্রাব বের হয়ে যাওয়ার। তা আমি যদি প্রোস্টেট সম্পর্কে সচেতন না হই তাহলে কি হতে পারে? ইউরিন জমতে জমতে কোথায় জমবে? ইউরিনটা পেশাবের থলিতে জমবে, আলটিমেটলি একটা ব্যাক প্রেশার দিবে কোথায়? কিডনির নালিতে, একদম শেষ পর্যায়ে কিডনিতে এফেক্ট পড়ে। আর এর মধ্যে তো আপনার ধরেন প্রস্রাবের ইনফেকশন বারে বারে হওয়া, আর কিছু তো নিজস্ব জটিলতা, যেরকম বললাম যে আমার প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, প্রস্রাব ঝরছে, এই সব উপসর্গগুলো তো যোগ হয়েই থাকে। তাই আমি বলবো যে যখন এই ধরনের সিমটম হয় অ্যাটলিস্ট একটা ইভ্যালুয়েশন করে নেওয়া উচিত। আচ্ছা, তার মানে কি কিডনির একটা যদি চিকিৎসা না করে কিডনির সমস্যা হওয়ারও কি একটা ঝুঁকি তৈরি হয়? হ্যাঁ, এটা অদূর ভবিষ্যতে হতে পারে, কিন্তু এই অদূর ভবিষ্যৎটা কখন সেটা আমরা জানি না। সেটা কারো ক্ষেত্রে হতে পারে 5 বছর, কারো ক্ষেত্রে হতে পারে 10 বছর, কারো ক্ষেত্রে হতে পারে 2 বছর, কিন্তু এরকম স্পেসিফিক কোনো টাইম নাই। বাট আমি যদি প্রোস্টেটের সিমটমগুলো নিয়ন্ত্রণ না করি বা চিকিৎসা না করি, যেটা বললাম যে অদূর ভবিষ্যৎ বা নিকট ভবিষ্যৎ আমার কিডনির উপরে আলটিমেটলি একটা এফেক্ট পড়ে থাকে। চিকিৎসাটা কি আসলে ওষুধে ঠিক হয়ে যায় নাকি সার্জারির প্রয়োজন হয়? আচ্ছা, এই চিকিৎসা সিস্টেমটাকে আমরা এখানে প্রোস্টেটের ক্ষেত্রে দুটো ভাগে আমরা ভাগ করে ফেলি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে মেডিসিন দিয়েই এটা কন্ট্রোল করা হয়, মেডিসিন দিয়ে ফ্লোটা ইমপ্রুভ হয়ে যায়। এখন এই মেডিসিন দিয়ে কারোর 5 বছর ভালো থাকে, 8 বছর ভালো থাকে, 10 বছর ভালো থাকে, আবার অনেকের কোনো অপারেশনই লাগে না। তাই প্রোস্টেট বেড়ে গিয়েছে চিন্তা করলে যে আমাকে অপারেশনই করতে হবে, জিনিসটা কিন্তু তা নয়। বাট আমাকে রেগুলার ফলো আপে থাকতে হবে। সেই ফলো আপটা হতে পারে আমি ওষুধ খাচ্ছি, 6 মাস পর পর আমি যাচ্ছি ডাক্তার সাহেবকে একটু দেখিয়ে আসলাম যে আমার প্রস্রাবের স্পিডটা কিরকম আছে, আর প্রস্রাব করার পরে কোনো প্রস্রাব থেকে যায় কিনা, আর আমার একটা ক্রিয়েটিনিনটা কিরকম আছে। জাস্ট একটা 6 মাস পরে, এরকম বলছি না যে আমাকে প্রতি মাসে দেখাতে হবে আমাদেরকে। আচ্ছা, মানে নিয়মিত ফলো আপে থাকতে হবে। একদম সবারই সার্জারির প্রয়োজন হয় না, কিন্তু কোন ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয়? অনেক সময় দেখা যায় যে সার্জারি কাদের ক্ষেত্রে প্রয়োজন হবে? যাদের ধরেন প্রোস্টেট বাড়তে বাড়তে অনেক বড় হয়ে গিয়েছে, আমার মেডিকেল ম্যানেজমেন্টে কাজ করছে না, তারা এক গ্রুপের পরে। আরেকটা গ্রুপের মধ্যে পরে হচ্ছে যে প্রস্রাব আটকে গেল, আমি পেশাবের রাস্তায় নল দিলাম, মানে ক্যাথেটার করা হলো, ক্যাথেটার খোলার পরেও আমার প্রস্রাব আশানুরূপ হচ্ছে না ফ্লোটা, হি ইজ ক্যান্ডিডেট ফর সার্জারি। আরেকটা হচ্ছে যে প্রস্রাব জমে থাকতে থাকতে যদি আমার কিডনির ফাংশনটা ডেটোরিয়েট করে, দ্যাট মিনস সেরাম ক্রিয়েটিনিন লেভেলটা যদি বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমার দ্যাট পারসন ইজ ক্যান্ডিডেট ফর সার্জারি। তো 3-4টা একদম করতেই হবে অপারেশন। ওই পর্যায়ে গেলে তখনই আমরা কেবলমাত্র বলি যে না আপনার অপারেশন লাগবে। অপারেশনে কি কোনো ঝুঁকি আছে? দেখুন, যে কোনো অপারেশনে কিছু না কিছু প্লাস মাইনাস ঝুঁকি থাকে, তবে প্রোস্টেট সার্জারি অ্যাবসোলুটলি খুব ভালো একটা সার্জারি। আমাদের অ্যাডভান্স টেকনোলজি আছে,
এন্ডোস্কোপিক সার্জারি, এন্ডো ইউরোলজিক্যাল প্রসিডিউর, মোস্ট কমনলি ওয়ার্ল্ড ওয়াইড আমরা ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ দ্য প্রোস্টেট, দ্যাট মিনস আমরা ইন শর্টে বলি টিউআরপি করে থাকি। এবং এইটা যেটা হয় যে সাধারণত আমরা স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়ে করি, মানে হচ্ছে পেটের নিচ থেকে, নাভির নিচ থেকে দুটো পা অবশ করে নিয়ে করি। সো পেশেন্ট খুব ভালোই থাকে, আমাদের সাথে গল্প করতে করতেই ওনার অপারেশন হয়ে যায়। সো পেশেন্ট খুব একটা বেশি ভয় পায় না। আমরা তো অনেক সময় প্রোস্টেট ক্যান্সারের কথাও শুনি, মানে কারা বেশি ঝুঁকিতে থাকে, ক্যান্সারের ঝুঁকিতে কখন হয় আর কি? এটা বলা হয়ে থাকে উন্নত বিশ্বে যে আফটার 40 ইয়ার্স প্রত্যেকটা মেলদেরই উচিত, বেসিক্যালি এটা প্রোস্টেট ক্যান্সার ছেলেদেরই হয়, উচিত সেরাম পিএসএ করা। পিএসএ লেভেল দেখে একটা অ্যাজাম্পশন করা যে এইটার ক্যান্সারের হওয়ার ঝুঁকি আছে কি নাই। তো যখন একজন পেশেন্ট আমাদের কাছে আসে এটার ব্যাপারে আমরা তখন একটা স্ক্রিনিং করে নেই। এখন কোন প্রোস্টেটের বেড়ে যাওয়াটা ক্যান্সারের দিকে যাবে বা কোনটা যাবে না সেটা আমরা একটা রসের পরীক্ষা করেই, যেটার নাম বললাম আমরা পিএসএ, সেটা দেখেই আমরা অনেক সময় অ্যাজাম্পশন করে থাকি। আচ্ছা, তো প্রোস্টেট ক্যান্সার হলে তখন চিকিৎসাটা কি ওই নর্মাল যে কেমোথেরাপি, রেডিওথেরাপি এই চিকিৎসাই করতে হয় ক্যান্সারের যে চিকিৎসা? প্রোস্টেট ক্যান্সারের ট্রিটমেন্টটা ডিপেন্ড করে উনি কোন স্টেজে কি পর্যায়ে আমাদের কাছে আসবেন। এবং প্রোস্টেট ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে যদি আর্লি স্টেজে আসে একরকম, লেট স্টেজে আসলে আরেক রকম, কম্বিনেশন অফ অল ডিপার্টমেন্টস লাইক সার্জিক্যাল প্রসিডিওর, রেডিওথেরাপি, অনকোলজি, হরমোন থেরাপি, সব কিছু মিলিয়ে মেডিকেল অনকোলজি, দ্যাট মিনস কেমোথেরাপি যদি লাগে। তা এটা কিভাবে প্রেজেন্ট করবে পেশেন্ট, কোন স্টেজে আমরা পাবো, সেটার উপরে ডিপেন্ডস করবে আমার টোটাল ট্রিটমেন্ট প্ল্যানটা। এখন তো আমাদের দেশে বয়স্ক জনগোষ্ঠী বেড়ে যাচ্ছে, আপনারা কি প্রোস্টেটের সমস্যা নিয়ে রোগী বেশি পাচ্ছেন এখন আগের তুলনায়? এখন আগেও বয়স্কদের এই সিমটমটা ছিল, ওনারা এতটা অ্যাওয়ার ছিলেন না। এখন সবাই অ্যাওয়ার হচ্ছে, এখন অনেকেই বুঝতে পারে যে আসলেই প্রোস্টেট বলে কিছু একটা আছে। আগে তো পেশেন্টদেরকে বোঝাতে খুব কষ্ট হতো, ওনাদের এই সচেতনতাই খুব ভালো হয়েছে আমাদের জন্য যে কোনটা প্রোস্টেট ক্যান্সার আমরা আর্লি প্রিভেন্ট করতে পারি। আর অবশ্যই এইসব সিমটম নিয়ে তো আমাদের কাছে আসছেই। সচেতনতা বাড়ায় কি শনাক্ত বেশি হচ্ছে এখন? এক্স্যাক্টলি, সচেতনতাই পারবে শনাক্ত করা, আর্লি ডিটেকশন। আচ্ছা, এমনিতে কি কোনো খাওয়া দাওয়া বা পানি বেশি খাওয়ার কোনো সম্পর্ক আছে প্রোস্টেট ভালো রাখার জন্য? এরকম ভাবে লিটারালি কিছু নাই যে আমাকে পানি প্রচুর পরিমাণে খেলে যে প্রোস্টেট খুব ভালো থাকবে, জিনিসটা তা নয়। আসলে এটা বয়স বাড়ার সাথে সাথে প্রোস্টেট বাড়ে, তো হরমোনাল কিছু ইনফ্লুয়েন্সের কারণে এইটা আপনি প্রিভেন্ট করতে পারবো না, এটা প্রকৃতিগতভাবেই এটা নির্ধারিত হয়ে আছে। তাই প্রত্যেকটা পুরুষকে মোটামুটি প্রোস্টেট বাড়বে এবং প্রস্রাবের কষ্ট একটু ফেস করতে হবে, ইউরোম্যাক্স বা লাপাসিন এই জাতীয় ওষুধ খেতে হবে, এটা একটু ফেস করে নিতে হবে আমাদের ছেলেদেরকে। আচ্ছা, তো প্রোস্টেট বড় হয়ে যাওয়া এটা কি ভয়ের কারণ কোনো? আমি বলবো যে যদি আমি রেগুলার ফলো আপে থাকি, সেরাম পিএসএটা যদি আমি করি, ক্রিয়েটিনিনটা যদি করি অ্যাট রেগুলার ইন্টারভেল, সেটা 6 মান্থস হতে পারে বা ওয়ান্স ইন ইয়ার হতে পারে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা কি 40-এর পরে এই টেস্টগুলো করা উচিত নাকি তারপর? 40-র পরে উন্নত বিশ্বে প্র্যাকটিস করে ওরা সেরাম পিএসএ। আমাদের দেশের মানুষরা তো একটু রিল্যাক্টেন্ট, তারা খুব একটা বেশি করতে চায় না, ঠেলায় না পড়লে করতে চায় না। তাহলে অ্যাটলিস্ট 45 বছর বয়স থেকে আমাদের মানুষরা করা শুরু করুক। কিন্তু কারোর পরিবারে যদি থাকে যে হ্যাঁ আমার বাবা বা দাদা প্রোস্টেট ক্যান্সারে মারা গিয়েছে, তাহলে অবশ্যই তাদের উচিত সেরাম পিএসএটা 40 বছর বয়সেই করা। প্রোস্টেটের সমস্যার সঙ্গে কি যৌন জীবনের কোনো সমস্যা হতে পারে? আচ্ছা, এটা আমাদের কাছে ম্যাক্সিমাম পেশেন্টরাই এই কথা বলে যে এটার সাথে আমার হয়তো বা ইরেকটাইল ডিসফাংশন বা যৌন শক্তি কিছুটা হলেও কমে গিয়েছে, এরকম একটা কথা বলে থাকে। বিভিন্ন গবেষণায় দেখা যায় যে যাদের প্রোস্টেট বাড়ার সাথে সাথে অলমোস্ট 25% পেশেন্টদের দেখা যায় যে ইরেকটাইল ডিসফাংশন থাকতে পারে। ঠিক আছে, এখন প্রশ্ন হলো যে 20 বছর বয়সের তরুণের যে ইরেকটাইল ক্যাপাবিলিটি থাকবে নিশ্চয়ই 60-65 বছর বয়সে কিছুটা হলেও কমে আসবে। তাই প্রোস্টেটকে যে একবারে সোললি দোষারোপ করতে হবে তা কিন্তু নয়। আচ্ছা, কিন্তু এটা অ্যাসোসিয়েশন আছে 25% পার্সনদের ক্ষেত্রে।
আপনি বললেন যে অনেকের সার্জারির প্রয়োজন হয়, সার্জারির পরে কি যৌন জীবনের উপর কোনো প্রভাব ফেলতে পারে? এটাও আমাদের পেশেন্টরা প্রায় জিজ্ঞেস করে, আমি যে অপারেশন করব আমার ফ্যামিলি লাইফ হ্যাম্পার হবে কিনা। অনেকে আছে যে শুধুমাত্র ফ্যামিলি লাইফ হ্যাম্পার হবে চিন্তা করে তারা অপারেশন করতে চায় না। কথাটা একই, যে হয়তোবা তাদের প্রি এক্সিস্টিং ইরেকটাইল ডিসফাংশন ছিল, এখন সার্জারি করে ফেলেছি দেখে মনে হবে যে সার্জারির কারণেই আমার ইরেকটাইল ডিসফাংশন হয়েছে। তবে হ্যাঁ, কিছুটা এফেক্ট পড়ে। অনেক সময় দেখা যায় যে সিমেনের অ্যামাউন্টটা কমে যায়, বা কারো কারো ক্ষেত্রে হয়তোবা সিমেন বের হয় না, কিন্তু সিমেন্ট বের হওয়ার যেই উপলব্ধিটা থাকে, অনুভূতিটা, সেই অনুভূতিটা থাকে। কিন্তু কোনটা আমি বাঁচাবো? আমি কি আমার কিডনিকে সেভ করব, নাকি আমি আমার যৌন জীবন নিয়ে চিন্তা করব? যদি কোনো কারণে আমার ইরেকটাইল ডিসফাংশন হয়, সেই ক্ষেত্রে আমার তো কিছুটা হলে ওষুধ আছে, দরকার হলে, প্রয়োজন হলে সেই ওষুধগুলির হেল্প নিব। কিন্তু আলটিমেটলি কি করতে হবে? আমার প্রস্রাবের কষ্টটা লাঘব করতে হবে, সেই সাথে আই হ্যাভ টু সেভ মাই কিডনি, তাই না? আচ্ছা, এবং মানে কোন প্রায়োরিটি আগে ঠিক করে নিতে হবে, কোনটাকে বেশি প্রায়োরিটি গুরুত্ব আমাকে ঠিক দিব। করে নিতে হবে যে কাকে আমি প্রায়োরিটি দিব। আচ্ছা, আপনি আমাদের বললেন যে প্রোস্টেটের সমস্যা প্রতিরোধ করা যায় না, আসলে একেবারে কি প্রতিরোধের কোনো উপায় নেই? বিভিন্ন টাইপের কিছু মেডিসিন আছে যেটা প্রোস্টেটের সাইজটাকে কমিয়ে রাখে, সেটাও মেডিসিনের উপরেই নির্ভরশীল। কিন্তু আমার খাদ্যাভ্যাস পরিবর্তন, lifestyle। রেগুলার এক্সারসাইজ, এগুলি মনকে চাঙ্গা রাখবে। প্রোস্টেটের পরিবর্তনকে যে ব্যাহত করবে, এই টাইপের গবেষণালব্ধ কোনো পেপারস এখনো পর্যন্ত এভাবে আসেনি। আচ্ছা, তো এখন কারো যদি প্রোস্টেটের সমস্যা হয়, ভয় না পেয়ে চিকিৎসা করাই আসলে উচিত। অবশ্যই, এবং এই দিনের পর দিন কষ্ট করে বারে বারে রাতের বেলায় ঘুম থেকে উঠে প্রস্রাব করতে না যেয়ে ডাক্তারের শরণাপন্ন হওয়াটা যথেষ্ট বুদ্ধিমানের কাজ। আর এখন প্রোস্টেটের সমস্যা নিয়ে ধরেন আমি এমন একটা জায়গায় আছি, আমাকে যে ইউরোলজিস্টকে দেখাতে হবে তা নয়, আমি একটা রাফ আইডিয়া নিয়ে নিলাম। আপনার নিকটস্থ এমবিবিএস ডাক্তার যারা আছে ওদের কাছ থেকেও কিন্তু ইনফরমেশনটা আপনারা নিতে পারেন। আচ্ছা, নেওয়ার পরে রিলেভেন্ট পরীক্ষা নিরীক্ষা করার পরে আপনি ইউরোলজিস্টের শরণাপন্ন হলেন যে না, আমার ট্রিটমেন্ট প্ল্যানটা ঠিক আছে কিনা। কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, ফার্মেসি থেকে নয়। আর ফার্মেসি থেকে র্যান্ডমলি অ্যান্টিবায়োটিক খেয়ে ইউরিনের ইনফেকশনের ট্রিটমেন্টও করা উচিত নয়। আচ্ছা, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই ছিল জিএমআই গ্রুপ প্রেজেন্টস টিবিএস ভালো থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।